আমরা এপিস্টেক্সিস নিয়ে প্রথমে একটা পর্ব করেছিলাম। তার মধ্যে কিছু শর্ট মেডিসিন এবং আঘাত লাগা কারণ এ নিয়ে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে কিছু বা এই চ্যাপ্টারে কিছু ধাতুগত মেডিসিন নিয়ে কথা বলবো। কারণ আমি বলেছিলাম যাদের রোগগুলি প্রায় বারবার করে ঘুরে আসে জানতে হবে এইগুলি ক্রনিক। আর এই ক্রনিক ডিজিজের মধ্যে রক্তস্রাব প্রবণ বলে আমরা একটা চ্যাপ্টার মেডিসিন মানে মেডিসিনের চ্যাপ্টার একটু আলাদা করে নিলে আমাদের ওষুধগুলির গ্রুপিং করতে, ওষুধগুলিকে ভাগ করতে সুবিধা হয়। তাহলে সেই হিসাবে আমরা অ্যাসিড নাইট্রিক একটা রক্তস্রাব প্রবণ ধাতু বা রক্তস্রাব প্রবণ রোগী, সেখানে কিন্তু আমরা অ্যাসিড নাইট্রিকের কথা চিন্তা করতে পারি। অ্যাসিড নাইট্রিকেরও কিন্তু একটা ক্রনিক ইনডাইজেশন রোগীর মধ্যে চলতে থাকে। তোমরা খেয়াল করবা অনেক সময় মিউকাস মেমব্রেন এবং স্কিন জাংশনে অর্থাৎ গালচি ঘা বা ঠোঁট এরকম জায়গায় কোনো জায়গায় ফাটা থাকে। এদের একটু উদারময় ধাত, দুবার তিনবার চারবার করে পাতলা পায়খানা হয়, একটু শীত কাতর, দুধ সহ্য হয় না। আর বড় কথা হচ্ছে এদের পেছনে একটা সিবিলিক মাইজাম কিন্তু কাজ করে। খেয়াল করবা, সিবিলিক মাইজাম কাজ করে। অনেক সময় বংশগতভাবে হতে পারে, অর্থাৎ প্রাপ্ত দোষ হতে পারে, বা কখনো কখনো অর্জিত দোষ, অর্থাৎ সেগুলি চাপা পড়ে এমন ধরনের অবস্থা হয়, হতে পারে। তবে ঘোড়ার মূত্রের ন্যায় ঝাঁঝালো দুর্গন্ধ তার প্রচ্ছাপে, এটা কিন্তু অ্যাসিড নাইট্রিকের একটা গুরুত্বপূর্ণ কথা। আর অ্যাসিড নাইট্রিকের রোগী হিসাবে যানবাহন চললে একটু স্বচ্ছন্দতা বোধ করে, অর্থাৎ ভালো লাগে। এগুলি তোমরা খেয়াল করবা। তখন রক্তস্রাবটা ভুলে যেতে হবে, ভুলে গিয়ে তার ধাতুগত লক্ষণটা সংগ্রহ করতে হবে। অর্থাৎ বিশেষ লক্ষণ এবং পরিচয়ক লক্ষণ রোগীর মধ্যে আর কি আছে, এবং এই বিশেষ লক্ষণ এবং পরিচয়ক লক্ষণ দ্বারা কিন্তু তোমাদের ধাতুগত মেডিসিন চয়েস করতে হবে। নতুবা ওই আসবে যাবে খাবে হেমা মেলিসা থেরামফস এই ব্যবহার করতে হবে। রোগী হিসাবে, অ্যাজ এ পেশেন্ট হিসাবে কিন্তু আরোগ্য হবে না। হয়তো প্রাথমিকভাবে বা উপশম হবে নাকদি রক্তস্রাব পড়াটা। এইবার আমরা অ্যাসিড নাইট্রিকের পরে ফসফরাসে যেতে পারি। ফসফরাসও কিন্তু প্রচন্ড রক্তস্রাব প্রবণ। সে আঁচিল হোক, ক্ষতস্থান হোক, বা একটা পিন ফুটলে প্রচুর রক্তপাত হয়। আশা করা যায় না এত রক্ত সামান্য একটু কেটে গেল কি সামান্য একটু জায়গাতে এত প্রচুর উজ্জ্বল লাল রক্ত বেরোচ্ছে। এরকম ভাবে আমরা ফসফরাসের ক্যারেক্টার অনেক সময় পাই, কিছুদিন বাদে বাদে চলে আসে। টিউবারকুলার মাইজাম থাকে এখানে, এখানে কিন্তু ফসফরাসের রোগী সাধারণত টিউবারকুলার মাইজাম। এটা খেয়াল করবা, বংশগতভাবে টিউবারকুলারের দোষ আছে কিনা, বা রোগীর মধ্যে টিউবারকুলার মাইজামের কোনো সিমটমস আছে কিনা, বা ফসফরাসের লক্ষণ আছে কিনা। শুধু মাইজাম সিমটমস থাকলে হবে না। মাইজাম জানতে পেরে আমাদের এক পদ এগিয়ে গেছে, মাইজামের ক্ষেত্রেই বলা আছে সেটা। কিন্তু তাই বলে রোগীর কেস রেকর্ড করে বিশেষত্বপূর্ণ লক্ষণ এবং পরিচয়ক লক্ষণ, অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ, মডালিটিস লক্ষণ, মানসিক লক্ষণ, এই সমস্ত গুলি যদি আমরা না একত্রিত করতে পারি তাহলে কিন্তু মেডিসিন হয় না। এই ফসফরাসের রোগী কেমন হয় না, মাথায় ঠান্ডা চাই, সে শীতকালেও মাথাটা আলগা রাখতে চায়, শীতকালেও ঠান্ডা জলের পিপাসা থাকে, লবণ প্রবণ থাকে, একটু তীক্ষ্ণ বুদ্ধি মেধা, উদারময় প্রবণও থাকে, অনেক সময় কনস্টিপেশন থাকে। কনস্টিপেশন থাকলে সরু পেন্সিলের মতন মলত্যাগ হয়। আবার তার অশ্ব থাকতে পারে, রক্তস্রাব প্রবণ থাকতে পারে, একটু তীক্ষ্ণ বুদ্ধি থাকতে পারে, তার গলার স্বর বসে যায়, এবং দেখা যায় যে যত বেশি কথা কয় তত বেশি স্বর বসে যায়, এটাও থাকতে পারে। পেটে আর মাথায় ঠান্ডা চায়, বিষাক্তপূর্ণ লক্ষণ। আর রোগী হিসাবে সে শীতকাতর। তাই আমরা খুব শর্টে কিন্তু ফসফরাসটা বললাম। এবার ফসফরাস বললাম, এবার আমরা ল্যাক অ্যাসিডে যেতে পারি। ল্যাক অ্যাসিডের রক্তগুলি খানিকটা জমাট বাঁধা কালচে রক্ত, জমাট বাঁধা কালচে রক্ত।
কিন্তু এর রোগ লক্ষণগুলি নিদ্রার মধ্যে বৃদ্ধি হয়, নিদ্রার মধ্যে বৃদ্ধি হয়। শরৎ বসন্তকালে রোগের শুরু হয়। রোগী কোনো টাইট জামা প্যান্ট বা কলারে বোতাম দিয়ে পড়তে পারে না, তার দম আটকায় যায়। অনেক সময় ফসফরাসের রোগী নাকের কাছে হাত ধরলে তার দম আটকে যায়, এরকম হয় ফসফরাসের রোগী। আর ল্যাটেক্সের রোগী এইরকম ভাবে যদি টাইট করে বডিতে কিছু বাধা দেয়, বিশেষত গলায়, তাহলে তার দম আটকে যায়। আর প্রচন্ড বিষয় হইতে বিষয়ান্তর বাচালতা, বিষয় হইতে বিষয়ান্তর বাচালতা, ঘুমের মধ্যে বৃদ্ধি বা ঘুমের পরে বৃদ্ধি, আর বর্ষাকালে গরমকালে বৃদ্ধি, সর্প সদৃশ্য মেন্টাল এবং সাথে সন্দেহপ্রবণ। যদি এমন ধরনের অবস্থা পাই, তাহলে আমি কিন্তু ল্যাগেজের কথাও চিন্তা করতে পারি। আমরা মাস্ক হলেও কিন্তু রক্তস্রাব, কিন্তু মাস্ক হল প্রচুর রক্তস্রাব প্রবণ নয়। মাস্ক হল অনেক সময় সর্দি ফেসরা জমে জমে অনেক সময় নাসিকার মধ্যে ক্ষত হয়, সেখান থেকে রক্ত পড়ে। তবে রাত্রে বৃদ্ধি এবং ঘুমের মধ্যে বৃদ্ধি, এটা আমরা থাকি। সরল জিহ্বার সাথে প্রচুর পিপাসা, আর ঘাম হলেও সে শান্তি পায় না, আর ঘামে গন্ধ, মুখ দিয়ে লালা পড়ে। এই সমস্ত লক্ষণগুলি আমরা মাস্কলের আছে কিনা দেখে নেব। মাস্কল ঠিক মেন্টাল বেসিক মেডিসিন নয়, মডালিটিস বেসিক মেডিসিন। এগুলি আমরা পিপাসা, সরল জিহ্বার সাথে পিপাসা, জিহ্বাতে দাঁতের দাগ, জিহ্বাটা একটু থলথলে ভাব, এটা কিন্তু আমরা খেয়াল করব। তারপরে আমরা ক্যালি কার্বের রোগীর মধ্যেও অনেক সময় নাক দিয়ে রক্ত পড়া পায়। বলা হচ্ছে একটু শীতকাতর। আর যে সমস্ত শিশুরা খুব দ্রুত গতিতে বেড়ে উঠতে থাকে, একটু ফ্লাবি চেহারা, একটু দ্রুত গতিতে বেড়ে উঠতে থাকে এবং একটু সন্দেহপ্রবণ ভাব থাকে, ভোর রাত্রের দিকে বেশি হয়, অল্পেতে ঠান্ডা লাগে, সেখানে কিন্তু বা আক্রান্ত স্থানে অনেক সময় সুস্ফুটানো ব্যথা অনুভব হয়। বিশেষত যে সমস্ত দ্রুত বর্ধনশীল শিশুরা, সেখানে কিন্তু শীতকাতর রোগী ভোররাত্রে বৃদ্ধি, আমরা কিন্তু ক্যালিকার্বের কথা চিন্তা করতে পারি। এবার আমরা আরো একটু বড় মেডিসিনে যাব, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব এত বড় ওষুধ, ক্যালকেরিয়া কার্ব, সালফার, ক্যালকেরিয়া ফস, এত বড় ওষুধ, এই যে কোন রোগ সারে আর কোন রোগ সারে না, এই 42 বছর ধরে আমি কিছু অনুমান করতে পারলাম না। রোগীর জন্য প্রযোজ্য হলে তার টিউমার পর্যন্ত আরোগ্য হতে বাধ্য, বোঝা গেল। তবে ক্ষয় দোষ, বড় কোনো অর্গানে, লাঙে কোনো ক্ষত হয়েছে, অর্থাৎ টিউবারকুলোসিসের রোগীকে ফসফরাস, সালফার, হিপার সালফার এই জাতীয় মেডিসিনগুলি দেওয়ার আগে একবার কিন্তু ভাবতে হবে। নাক দিয়ে রক্ত পড়ায় যদিও 6 পিস, একটা দুটো ডোজ দেওয়া যায় ফসফরাস, কিন্তু কাশির সাথে হেমোপ্টেসিসের, অর্থাৎ কাশির সাথে লাংস থেকে রক্ত বেরোচ্ছে, সেখানে ফসফরাস দিতে গেলে একবার কিন্তু ভেবে দিতে হবে, নতুবা রক্তস্রাবেই সে মৃত্যু হয়ে গেল বা রোগী আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। যান্ত্রিক ক্ষয়ক্ষতি কত হয়েছে তার উপরে খানিকটা নির্ভর করতে হয়। যাক, তাহলে আমরা ল্যাটেক্সের কথা বললাম, মার্কসলের কথা বলছি, মার্কসলের কথা বলা হয়েছে, ক্যালিকার্বের কথা বলা হয়েছে, আর ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব ধীর গতি সম্পন্ন, স্লো অ্যান্ড স্লাগিশ, তার সব থেকে বড় ব্যাপার। মোটা চেহারা আমি দেখেছি, কেন সাহেবের কথাগুলি অনুসরণ করে দেখেছি, মোটা রুগীও পাওয়া যায় এবং পাতলা রুগীও পাওয়া যায়, কিন্তু তার নেচারটা একটু সম্মুখ গতিভাব, ঠান্ডা লাগা প্রবণতা, ঊর্ধ্ব অঙ্গের দিকে রক্ত প্রবাহ হয়, নিম্ন অঙ্গ ঠান্ডা থাকে, বয়সের তুলনায় অস্থি বৃদ্ধি ঠিক ভালো আসে না, বা তার বয়সের সাথে সাথে দাঁত ওঠে না, ডিলেট গ্রোথ আমরা কিন্তু লক্ষ্য করি। এবং ছোটবেলায় 1-1.5 বছর 2 বছরের মধ্যে একটু ফ্লাবি চেহারা ছিল, দাঁত উঠতে দেরি করেছিল, যেখানে বসিয়ে রাখা হতো জল ঘটের মতন বসে থাকতো, একটু ঘর্মপ্রবণ
ছোটবেলায় বিছনায় শুলে এখানে ক্যালকেরিয়া কার্ভে রুগীকে অনেক সময় পাস টেস্টে নিতে হয়, আর শিশু যদি হয় তার তো কোনো কথাই নেই। শুলে মাথায় ঘাম হয়, সেই ঘামে অনেক সময় বালিশ ভিজে যায়, পদদ্বয় ঠান্ডা থাকে, দুধ খেলে সহ্য হয় না, সিদ্ধ ডিম খাওয়ার প্রতি তার একটা চাহিদা থাকে, লবণ খাওয়ার প্রতি একটা চাহিদা থাকে, অনেক সময় মিষ্টি প্রবণও কিন্তু ক্যালকেরিয়া কার্ভ হয়। এবং শীতকাতর, ক্যালকেরিয়া কার্ভ রুগীটা কিন্তু শীতকাতর, দৌড়ঝাঁপ করলে হাঁপিয়ে যায়। সাধারণত অন্যান্য ছেলে মেয়েদের মতন সে কিন্তু ঠিক খেলতে পারে না, তাদের সাথে মিলেমিশে। এটা আমরা ক্যালকেরিয়া কার্ভের মধ্যে দেখি। ক্যালকেরিয়া ফস আর ক্যালকেরিয়া কার্ভ খানিকটা পাশাপাশি রেখে বিচার করলে ক্যালকেরিয়া ফসের মধ্যে ক্ষয়দোষ প্রবণতাটা যেন আর একটু বেশি, যদিও দুটোই কিন্তু গঠন প্রণালীতে খুব দারুণ কাজ করে। শিশু রোগে বা শিশু অবস্থায় ক্যালকেরিয়া কার্ভ বা ক্যালকেরিয়া ফস যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে তার সর্বাঙ্গীন উন্নতিটা আমরা পরিলক্ষিত করতে পারি। তাহলে দেখা যাচ্ছে আজকে যেমন দুটো পেশেন্ট আসলো, তাদের দুইজনকেই কাকাতো তো বোন, তারা দুইজনকেই কেস রেকর্ড করে আমি ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম। 2 মাস দেওয়া হয়েছে, 2 মাস মানে 2 বার দেওয়া হয়েছে ব্রেস্ট টিউমারের জন্য। দুটো পেশেন্টই কিন্তু 99% ভালো, তাদের কথাই আর দেখা যাচ্ছে না, কিন্তু রোগী হিসাবে হয়তো আরো তাকে একটু ওষুধ খাওয়াতে হবে। যাক, তাহলে ক্যালকেরিয়া ফসেও কিন্তু রক্তস্রাব প্রবণ থাকে, নাক দিয়ে সর্দি পড়া থাকে, নাসিকার সর্দিগুলি খানিকটা অ্যালবুমেন টাইপের হয়, একটু চঞ্চল প্রকৃতির। এখানেও কিন্তু ডিলেড গ্রোথ থাকে, বংশদণ্ডের মতন লম্বা হয়ে যায়, শীতকাতর। পায়ের হাঁটুর থেকে পায়ের যে মাংসপেশি সেগুলি কামড়াতে থাকে, চঞ্চল প্রকৃতির। ও কিন্তু ডিম পছন্দ করে। আমাদের কিছু কিছু ম্যাথমেটিক্যাল লেখা আছে একটু ভাজা ডিম পছন্দ করে ক্যালকেরিয়া ফস, আর ক্যালকেরিয়া কার্ভ সিদ্ধ ডিম পছন্দ করে। যাক, তাহলে ক্যালকেরিয়া ফস শীতকাতর, ক্ষয়দোষ প্রবণতা, চঞ্চল মেন্টালিটি, একটু লবণ প্রিয় এবং শ্লেষ্মা প্রবণ। শ্লেষ্মাগুলি খানিকটা অ্যালুমেন, দুধ এরও সহ্য হয় না, এবং ছোটবেলায় সবুজ রঙের পায়খানা করার ইতিহাস আমরা লক্ষ্য করব। আর ক্যালকেরিয়া কার্ভের মলটা ছোটবেলায় সাদাটে সাদাটে মলত্যাগের একটা ইতিহাস এবং টকগন্ধ, এটা কিন্তু আমরা খেয়াল করব। তারপরে আমরা সালফারের কথায় যেতে পারি। সালফার ওই রকম ভাবে নাক দিয়ে রক্ত পড়া, মাথার যন্ত্রণা, বা অন্যান্য যে কোনো রোগে হোক না কেন আমরা ট্রিট দ্য পেশেন্ট করবো। তাহলে সালফারের রুগীগুলি কি পাই? বেলা 11টা বাজলে, সে সকালে খেলেও বেলা 11টা বাজলে তার ক্ষুধা ভাবটা বেশি হয়। ওই টাইমে 11-12টা বাজলে যে ক্ষুধা ভাব বেশি হয়, সে সাধারণত খায় যা তার থেকে একটু জল খায় বেশি, জল পান করে। ওষ্ঠদ্বয় একটু লাল, যে কোনো অরিফিসটা, যে কোনো ছিদ্রের বাইরের অংশটা একটু লাল থাকে, রেডিশ ভাব, একটু নোংরা প্রবণ, একটু অলস, স্নানে অলসতা, স্নান করতে চায় না, এবং স্নান করলে তার কিন্তু বৃদ্ধি ঘটে। মিষ্টি প্রবণ, ভাবপ্রবণ, স্বার্থপর, জ্বালা, পায়ের তলায় জ্বালা, ঠান্ডা জলে কিন্তু উপশম হয় না, ঠান্ডায় হাওয়াতে বেশি উপশম হয়, ঠান্ডা জলে কিন্তু ভালো উপশম হয় না, তাৎক্ষণিক একটু উপকার হলেও কিন্তু জ্বালা বৃদ্ধি ঘটে। এটা কিন্তু সালফার একটু খেয়াল করতে হবে। সালফার ঘুম থেকে উঠলেই মলত্যাগ, আর নোংরা প্রবণ, গোছালো ভাব তার মধ্যে কিছু থাকে না, চর্মরোগ প্রবণ, এই সমস্ত গুলি আমরা সালফারের ধাতু কিছু আছে কিনা সেটা দেখে আমরা চয়েস করব। যদি ধাতুগত এই এপিস্টেক্সিস হয়, তাহলে আমরা কিন্তু এই জাতীয় মেডিসিন গুলি ব্যবহার করব। তাহলে যখন ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করব বলে আমরা কোনো মেডিসিন চয়েস করব, তখন সেই মেডিসিনে সাধারণত নিম্ন শক্তি হবে 200, এবং আস্তে আস্তে ক্রমগতি তার শক্তি বৃদ্ধি করতে হয়। তবে হোমিওপ্যাথি একটা কথা, কিন্তু ওষুধ দেওয়া থেকে ওষুধ না দেওয়াটা আগে শিখতে হবে। অর্থাৎ অপেক্ষা করা, ওষুধে কাজ করছে আবার দি, ওষুধে কাজ করছে আবার দি, এই দোষটা কিন্তু আমাদের মারাত্মক দোষ।
ওষুধ কাজ করছে, কতদিন কাজ করবে, করুক না। পুনর্লক্ষণ না আসলে আমি ঝট করে মেডিসিন দেব না, এই ধরনের মেন্টালিটি আমাদের কিন্তু রাখতে হবে, তবেই ধাতুগত ট্রিটমেন্টটা আমাদের দ্বারাই সম্ভব। এবার আমি বলবো কার্ভেল। কার্ভেলে একটা অঙ্গার, অর্থাৎ কয়লা থেকে আমাদের কার্ভেল হয়, উড চারকোল। আমি কার্ভেল তোমাদের পড়াইনি, পড়াবো পরে, বড় বড় মেডিসিন গুলি এখনো ধরি, পড়াবো অন্যের জন্য, পরে পড়াবো। কার্ভেজ হচ্ছে উড চারকোল, অর্থাৎ কাঠ কয়লা থেকে কার্ভেজ তৈরি হয়। কার্ভেজের যে রক্তস্রাব হয় সেটা কিন্তু চুইয়ে পড়া, আস্তে 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 চুইয়ে পড়া, প্রচন্ড ধীর গতিতে চুইয়ে পড়বে, সারাদিন পড়ে যাচ্ছে, তবে চুইয়ে পড়া। এই না হাত দিলে একটু বোঝা যায়, আবার 5-7 মিনিট বাদে হাত দিলে একটু বোঝা যায়, চুইয়ে পড়া। আর তার সাথে আভ্যন্তরীণ জ্বালা, বাহ্যিক শীতলতা। বাহ্যিক শীতলতা, গায়ে পায়ে হাত দিলে অনেক সময় ঠান্ডা বোধ হয়, পদদ্বয় বা হাতে ঠান্ডা হাত দিলে ঠান্ডা পাওয়া যায়, কিন্তু আভ্যন্তরীণ একটা জ্বালা থাকে। আর কার্বোহাইড্রেটগুলি ন্যাচারাল ভাবে একটু সর্দি প্রবণ হয়, পাখার বাতাস পছন্দ করে যে কোনো রোগে। যদিও হাঁপানির ক্ষেত্রে বা যে কলেরার ক্ষেত্রে, তরুণ রোগে মুখমণ্ডলের উপরে পাখার বাতাস করলে সে বড় শান্তি পায়, কার্বোহাইড্রেটের একটা বড় লক্ষণ। আমাদের চায়নাতেও কিন্তু রক্তস্রাব আছে, চায়নাতেও রক্তস্রাব আছে, তবে একটু কালচে ভাব থাকে। তবে চায়নার যে বিষাক্তপূর্ণ লক্ষণ সেটা তোমাদের খেয়াল করবা, নির্দিষ্ট সময়ে রোগ লক্ষণগুলির প্রত্যাবর্তন করে। চায়নার জ্বর কখনো রাতে আসে না, চায়না জ্বর দিনে আসে, একটা ভালো লক্ষণ বলে দিই। আর এছাড়া চায়নার যে কোনো রোগ লক্ষণ নির্দিষ্ট সময় ঘুরে ঘুরে আবার আসবে, সেই রাতটা বেলা একটা হোক, পরের দিন আবার সেই বেলা একটা, এইভাবে নির্দিষ্ট সময়ান্তর রোগগুলি ঘুরে ঘুরে যখন আসে, তখন কিন্তু আমরা চায়নার কথা মনে করতে পারি। তার সাথে বদ হজম থাকে, অনেক সময় আনডাইজেস্টিভ ফুড স্টুলের মধ্যে দেখা যায়, উদরটা সম্পূর্ণরূপে ফুলে ওঠে, কাঁঠাল পাকার মতন শব্দ হয়, খেলেই মলত্যাগ, এ সমস্তগুলি চায়নার রোগী কিন্তু শীতকাতর, এই সমস্তগুলি খেয়াল করবা। বা অনেক সময় দেখা যায় এই ধরনের অবস্থাগুলি যদি কোনো কুইনাইনের অপব্যবহারে আমাদের এই নাক দিয়ে রক্ত পড়ার ইতিহাস আমরা পেতে পারি, তাহলে কিন্তু আমরা চায়নার কথাও একবার মনে করতে পারি। এছাড়া আমাদের থাকছে মেডোরিনাম আর টিউবারকুলিনাম। মেডোরিনাম কিন্তু সাইকোসোরা বেসিক, যদিও সিডনিলিক মাইজাম আছে, কিন্তু সাইকোটা বেসিক। মেডোরিনামের রোগে জনন যন্ত্র আক্রান্ত হওয়া বা প্রস্রাব যন্ত্র আক্রান্ত হওয়া, শিশুদের ছোটবেলায় শিশু বিছনায় প্রস্রাব করা, মূত্রে প্রচন্ড দুর্গন্ধ, ঝাঁঝালো দুর্গন্ধ, ভুলো মন, শীতকালে রোগ লক্ষণের বৃদ্ধি। তবে তোমাদের একটা কথা বলি, সরিনাম, মেডোরিনাম, টিউবারকুলিনাম এই জাতীয় মেডিসিনগুলি বেশিরভাগই আমাদের ব্যবহার হয় যখন নির্বাচিত ওষুধ পূর্ণাঙ্গ কাজ না করে, তখন এই টিউবারকুলিনাম, মেডোরিনাম, সিপ্লিনাম, সরিনাম এরা সাহায্যকারী হিসাবে কাজ করে। বা রোগ আরোগ্যের শেষ অবস্থায় কিন্তু আমাদের এই মাইলমেডি, এই নোসল মেডিসিনগুলি বেশি কাজ করে, এগুলি মাথায় রাখবা। এবার আমরা টিউবারকুলিনামের ক্ষেত্রেও কিন্তু ওই পাই। টিউবারকুলিনামের ক্ষেত্রে যা করলে খারাপ তাই করবে, যা খেলে খারাপ তাই করবে, প্রচন্ড চঞ্চল, পরিবর্তনশীল মন। হ্যাঁ, আজ এ ডাক্তার তো কাল সে ডাক্তার, আজ এখানে বেড়াতে গেল, কাল সেখানে বেড়াতে গেল, আজ এই রোগ কাল রোগ, এই প্রায় জ্বর হয়, বছরে 4বার 5বার করে তার ঠান্ডা লাগে, জ্বর আসে, এবং রক্তস্রাব প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। এবং কুকুর ভীতি, কুকুর ভীতিটার উপরে খুব নির্ভর করে 100% টিউবারকুলিনাম ব্যবহার করা যায় না। তোমরা খেয়াল করবা, যদি অন্যান্য লক্ষণের সাথে মিশে যায়, বংশগতভাবে যদি টিবি দোষের ইতিহাস থাকে, তাহলে আমরা কিন্তু টিউবারকুলিনামকেও মধ্যবর্তী বা পরবর্তীতে ব্যবহার করার জন্য হাতে রাখতে পারি। এছাড়া আমরা সরিনামের কথা ভাবতে পারি। সরিনামের রোগী শীতকাতর, মাথায় ঠান্ডা সে একদম সহ্য হয় না, কোন রকমের শীতকালের আবহাওয়া বা সামান্য শীত পড়লো মাথাটা তার কনকন 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 করতে থাকে, মাথায় সেই ঠান্ডা একদম সহ্য করতে পারে না। যদিও সাইলেশিয়ায়
মধ্যে পাওয়া যায়, কিন্তু সাইলেশিয়া থেকে সরিনাম কিন্তু প্রচন্ড দুর্গন্ধ, তার সকল নিঃসৃত স্রাব দুর্গন্ধ এবং প্রচন্ড শীতকাতর, প্রচন্ড ভাবে শীতকাতর নিঃসৃত স্রাব দুর্গন্ধ, কিন্তু স্নানে সে শান্তি লাভ করে। চর্মরোগ প্রবণ বা কোনো চর্মরোগ চাপা দেওয়ার পরে এমন ধরনের অবস্থা যদি হয়, তাহলে সেখানে কিন্তু আমরা সরিনামের কথাও চিন্তা করতে পারি। দেখো, আমি তোমাদের খেয়ে ধরিয়ে দিতে পারি, পূর্ণাঙ্গ ভাবে বলে দিতে পারবো না যে তুমি তোমার রোগীর নাক দিয়ে রক্ত পড়ছে, তুমি এটা দিয়ে দাও না। কেস রেকর্ড করবা তোমরা, বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি যদি আমার সামনে হাজির করো, তাহলে আমি বলে দিতে পারবো যে এই বিশেষত্বপূর্ণ লক্ষণগুলি স্যার পাওয়া গেল, এই পরিচয়ের লক্ষণগুলি পাওয়া গেল, এইটা তার মডালিটিস পাওয়া গেল, এইটা তার মেন্টাল পাওয়া গেল। তাহলে হয়তো আমার ওষুধ বিষয়ে জ্ঞান আছে, আমি বলতে পারলাম যে এই মেডিসিনের কথা বলা হচ্ছে। তাহলে আমি নাক দিয়ে রক্তস্রাব হচ্ছে, বরিক্সে দেখলে আমরা এরকম বোল্ডে লেখা, মানে গ্রেড ফার্স্ট গ্রেড মেডিসিন হয়তো গোড়ার 10 পাবো, আর যদি কেন্টে দেখি গোটা 30 এপিস্টেক্সিস নাক দিয়ে রক্ত পড়ার মেডিসিন আমরা পাবো। ক্রনিক ডিজিজে 200 নিম্নশক্তি ক্রমান্বয়ে উঠতে হবে, এবং কখনোই নাক দিয়ে রক্তস্রাব ট্রিটমেন্ট করছি এই ধারণা করা যাবে না। আমাদের ধারণা করতে হবে রুগী ট্রিটমেন্ট করছি। ঠিক আছে।